ধ্বনি পরিবর্তন, এই ভিডিওটি দেখলে আশা করি পুরো সমাধান হয়ে যাবে। ধ্বনির পরিবর্তন জানতে হলে আপনাকে অবশ্যই দুইটা ব্যাপার জানতে হবে। একটা হচ্ছে স্বর ধ্বনির পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখন ধ্বনির পরিবর্তনে এই স্বর ধ্বনির পরিবর্তন আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এই দুইটা ব্যাপার আপনাকে ভালো মতো আয়ত্ত করতে হবে। স্বর ধ্বনির পরিবর্তন দেখুন মোট 7 রকমের হয়ে থাকে, সাধারণত এই 7 রকমেরই হয়ে থাকে। আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন 8 ধরনের আমরা সাধারণত দেখতে পাই। এখানে দেখুন স্বর ধ্বনির পরিবর্তন, সর্বপ্রথম আমরা স্বরধ্বনির যে 7 রকমের প্রকারভেদ দেখতে পাচ্ছি সেই বিষয়টি আলোচনা করব। তবে ধ্বনি পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ধ্বনি পরিবর্তনের এই 7 রকমের স্বরধ্বনির পরিবর্তন এবং 8 ধরনের ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এখানে শব্দার্থগুলো যদি কেউ জানে তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম সে বিষয়টি বুঝতে পারবে। যেমন স্বরধ্বনির পরিবর্তনের 7টি পরিবর্তনের অর্থ যদি আপনি জেনে যান, যেমন দেখুন স্বরধ্বনি পরিবর্তনের প্রথমটি আদি স্বরাগম। আদি স্বরাগম মানে আদি মানে শুরু, আর স্বর আগম মানে স্বরের আগমন, মানে স্বরধ্বনির আগমন হবে শুরুতে, মানে শব্দের শুরুতে। তাহলে সেটা হবে আদি স্বরাগম। স্কুল, স্কুল থেকে স্কুল, স্কুল, এই স্কুল কথাটার আগে দেখুন হস্যাইকার আসছে। এই হ্রস্বইকার আসার কারণে এই হ্রস্বই তো একটা স্বরবর্ণ, তাই স্বরধ্বনির আগমন ঘটল আদিতে। আদিতে মানে শব্দের শুরুতে। তাহলে আদি স্বরাগম, আমি বললাম যে শব্দের অর্থ জানতে হবে আপনাকে। এখানে 7টা আর এইখানে আছে 8টা। অর্থ জানলে আমার মনে হয় আপনার ম্যাক্সিমাম ক্লিয়ার। এই অর্থ না জানার কারণে অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারে না, আসলে মনে রাখাটা কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা অর্থ ধরে ধরে এগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আদি স্বরাগম, এইখানে প্রথমে শব্দের প্রথমে স্বরধ্বনির আগমন ঘটবে। স্বর আগম, স্বরের আগমন, স্বর যোগ আগমন বা আগম। দেখুন এখানে স্বরধ্বনির পরিবর্তনটা মূলত হয়ে থাকে আপনার উপভাষা, মানে মানুষের মুখের যে ভাষা, মানে গ্রাম অঞ্চলের ভাষা, এই ধরনের ভাষা বা চলিত ভাষা, আর এই ধরনের ভাষায় মূলত স্বর ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মাধ্যমে পরিবর্তন হয়। ভাষা যেহেতু পরিবর্তনশীল, তাহলে ধ্বনিও পরিবর্তন হবে। তাই এই ভাষার এভাবে স্কুল বলে আমরা বইয়ের ভাষা, কিন্তু স্কুল বলে কারা? যারা গ্রামের মানুষ, যারা অশিক্ষিত বা লেখাপড়া কম জানে, এক কথায় আঞ্চলিক ভাষা। এরপরে দেখুন মধ্য স্বরাগম, আমরা এখন স্বরধ্বনির পরিবর্তন পড়ছি। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম মানে মধ্যে স্বরধ্বনি আসবে শব্দের মধ্যে, সেটা আমি পরে দেখাচ্ছি। মধ্য স্বরাগমের আর একটা নাম আছে স্বরভক্তি, স্বরভক্তি। আর আরেকটা নাম আছে বিপ্রকর্ষ। মানে এই মধ্য স্বরাগমের মোট 3টা নাম, একটা মধ্য স্বরাগম, আর একটা নাম স্বরভক্তি, আর একটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। যেমন রত্ন, রত্ন থেকে রতন, এখানে র যোগ রত্ন বানানকে ভাঙলে পাওয়া যায় র যোগ অ, মানে প্রত্যেকটা, এখানে বলতে পারেন রর পরে অ কোথায়? অ তো নাই। এই অ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা ক, খ, গ, ঘ যে পড়ি, এই ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্ণের সাথে একটা অ লুকিয়ে থাকে। আর যখন এই যে আমরা ভেঙে যখন দেখাচ্ছি, তখন সে অটা রর পরে অ, তার সঙ্গে ত, তর সঙ্গে কিন্তু অ
অ ছিল না, যখন দন্তান্ন যুক্ত ছিল তখন তয়ের পরে দন্তান্ন ছিল। কিন্তু এই যে এখানে যখন মধ্যে মানে মধ্যর বর্ণ তয়ের সঙ্গে কিন্তু দেখেন একটা অ চলে আসছে, মানে এটা ভেঙে আলাদা হয়ে গেছে। যখন যুক্ত বর্ণ থাকে তখন কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে অ থাকবে না, ওই যুক্ত বর্ণটা সরাসরি থাকবে। এটাকে আমরা ভেঙে মূলত দেখিয়েছি। তয়ের পরে একটা অ চলে আসছে, এখানে কিন্তু অ নাই, তয়ের পরে সরাসরি দন্তান্ন ছিল, তারপরে অ ছিল। তো যাই হোক, এরপরে আমরা এটা মধ্য স্বরগমটা বুঝতে পারলাম, রত্ন থেকে রতন। যেমন এরপরে আসবে হচ্ছে অন্ত স্বরাগম, মানে শব্দের শেষে যে স্বরের আগমন ঘটবে সেটাই মূলত অন্ত স্বরাগম। এখন এই অন্ত স্বরাগমে আপনি একটা জিনিস খেয়াল করেন, দিশ থেকে দিশা, দিশ ধরেছি তাহলে বস হয় হস, দিশ তাহলে বস এর পরে আর কোনো স্বরধ্বনি নাই, হস চিহ্ন দেওয়া থাকলে সেই মনে করেন একাই আছে। আমি বললাম মধ্য স্বরগমের বেলায় বললাম যে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে মাঝখানে স্বরধ্বনি থাকে না, তয়ের সাথে স্বর নাই, তারপরে সরাসরি যেটা আছে সেটাই হবে। যেমন তয়ের পরে দন্তান্ন ছিল, কিন্তু যখন স্বর আসলো তখন অ চলে আসলো। কিন্তু এইখানে মনে রাখবেন যে একা থাকলেই যে স্বর আসবে তা কিন্তু না, র একা ছিল, তার আগে তার সাথে তারপর একটা স্বর চিহ্ন আসলো অ। কিন্তু এখানে তালে বা স্বর পরে স্বর নাই, কিছুই নাই। তার কারণ কি, হর্ষ চিহ্ন দেওয়া থাকলে রর নিচে যদি হর্ষ চিহ্ন দেওয়া থাকতো তাহলে রর পরে অ থাকতো না, কিন্তু র একাই থাকতো। তাহলে এখানে দিশা, দিশ থেকে দিশা আকার আসছে, মানে স্বরধ্বনি আসছে। আমরা স্বরবর্ণ নিশ্চয় চিনি, অ থেকে ও পর্যন্ত এই 11টি বর্ণ স্বরবর্ণ। অ আ এগুলো রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ, এগুলো সব কি স্বরবর্ণ। রস্যু দীর্ঘ রি এ ওই ও ও, এই 11টি হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণর কোনো একটা আসলে সেটা কি স্বরাগম, মানে স্বরের আগমন। তাহলে আকার আ হচ্ছে স্বরবর্ণ, অন্ত স্বরাগম আমরা তাহলে বুঝে ফেললাম। এরপরে আমরা দেখব যে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ জিনিসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। সম্প্রকর্ষের আর একটা নাম হচ্ছে স্বর লোপ। এতক্ষণ আমরা স্বর আসলো মানে স্বরের আগমন ঘটলো, কিন্তু যদি এবার আমরা দেখি যে স্বর লোপ মানে স্বরধ্বনি লোপ পাই যাবে, মানে স্বর ছিল সেই স্বরটা হারিয়ে যাবে। যেমন দেখুন স্কুল, এইটা যদি উল্টো করি তাহলে স্কুল থেকে স্কুল, এই হর্ষাইটা এদিকে এইটা না বলে কেউ যদি এইটা বলে তাহলে নিশ্চিত হর্ষ এখানে লোপ পাইছিল। মানে উল্টো করে যদি আমরা বলি, আমরা এর আগে শুনলাম যে স্বরের আগমন ঘটলো, তো এর উল্টোটা কি, স্বরের লোপ হবে। যেমন দেখুন এখানে ছিল জানালা, জানালা, এখানে জানালাকে অনেক মানুষ বলে কি জানলা, তাহলে এখানে দেখুন দন্তান নয়ের পরে যে আকার ছিল সেটা বাদ গেছে, অতএব স্বরধ্বনির লোপ হইল। মানে স্বরধ্বনি কি হলো, লোপ। লোপ মানে সেটা বিলুপ্ত হয়ে যাওয়া। এই স্বরলোপের আর একটা নাম হলো সম্প্রকর্ষ। ছাত্রছাত্রীরা আসলে এই নামগুলোকে কঠিন মনে করে বিধায় মনে রাখতে আসলে কঠিন হয়। এই জন্য শব্দের অর্থ বুঝে আপনাদের নামটা মনে রাখতে হবে বা মুখস্থ করে ফেলার চেষ্টা করতে হবে। এর পরের সেটা হলো অসমীকরণ। স্বরধ্বনির ৫ম নম্বর নিয়ম হচ্ছে অসমীকরণ। অসমীকরণ মানে সমীকরণ, মানে কোনো কিছু একটা মিল থাকবে না। কেউ যদি বলে ধপ যোগ ধপ, ধপ ধপ করে সে একটি কাজ করলো বা কোনো কিছু করলো বা ধপ ধপ শব্দ হলো, যাই হোক, এই ধপ ধপ এইভাবে না বলে অনেকে বলে যে ধপাধপ সে অমুক কাজ করলো, তাহলে ধপ ধপ না বলে
এই ধপ পুনরাবৃত্তি একই রকম কথা না বলে একই রকম পুনরাবৃত্তি এড়ানোর জন্য মূলত মাঝখানে একটা স্বরবর্ণর আগমন ঘটে। এটার নামই হলো অসমীকরণ। ধপাধপ, টপ টপ না বলে টপাটপ, এরকম অনেক কিছু আছে। এইগুলো হচ্ছে অসমীকরণ। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে অপিনিহিতি। 6 নম্বর নিয়ম হচ্ছে অপিনিহিতি, যার ইংলিশ হচ্ছে এপেনথেসিস। অপিনিহিতিটাও খুবই সহজ। কীরকম ব্যাপারটা মাথায় ব্রেনে রাখতে হবে সেটা হলো, কোনো শব্দের মনে করেন যে হস্যকার বা হস্যাইকার আছে, সেই পরের হস্যাইকার বা হস্যিকার আগেই উচ্চারণ হয়ে গেলে সেটার নাম হলো অপিনিহিতি। যেরকম আজি, আ বর্গীর জ যোগ রস্বই, রস্বইটা কিন্তু আজি ই শেষে আসছে হস্যইকারটা, কিন্তু রস্বইকারটা এখানে আজি না বলে অনেক মানুষকে বলে আইজ, আইজ মানে রস্বইকারটা আগেই উচ্চারণ করা হলো। এই যদি পরের রস্বই বা রস্যু আগে উচ্চারণ করা হয় সেটার নামই হলো অ্যাপেনথেসিস বা অপিনিহিতি। আমরা স্বরগমের বা স্বরধ্বনির পরিবর্তনের আমরা শেষ নিয়ম আমরা দেখব স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি হলো মূলত সঙ্গতি, কারোর সঙ্গে একটা মিল করা, স্বরের সঙ্গে স্বরের সঙ্গতি হবে, মিল হবে। কিরকম দেখুন, এখানে মূলা, মূলার থেকে হয়ে গেল মূল। এই স্বরসঙ্গতি মূলত আপনাকে জানতে হবে 3 ধরনের হয়। এক হলো প্রগত। প্রগত মানে প্রথম কিটা ঠিক থাকবে, পরের স্বরবর্ণটা পাল্টাবে। প্রথম কি স্বরবর্ণ ঠিক থাকবে, প্র থেকে প্রথম হয়, মনে রাখার একটা টেকনিক। প্রগত যদি না মনে থাকে, কথাটা মনে রাখবেন। মানে প্রথম, প্রথম বানানের প্রথমে থাকে, তাহলে প্রথম কি স্বরবর্ণ ঠিক থাকবে, এটা হচ্ছে প্রগত। মূলা থেকে মূলো, চুলা থেকে চুলো, এই ধরনের আর কি। যাই হোক, পরাগত মানে পরেরটা ঠিক থাকবে, দেখুন তাহলে এবার সহাসি ঠিক আছে, কিন্তু আগেরটা পাল্টে যাবে। আর এর প্রগতর বেলায় ছিল প্রথম কিটা ঠিক থাকবে, পরেরটা পাল্টাবে। পরাগতটা পরেরটা ঠিক থাকবে, আগেরটা পাল্টাবে। মানে পরাগত মানে পরেরটা ঠিক থাকবে, প্রগত মানে প্রথম কিটা ঠিক থাকবে। এইরকম স্বরবর্ণ যদি পরিবর্তন করতে দেখা যায় তাহলে সেটার নাম হলো স্বরসঙ্গতি। আর মধ্যগতটা হলো এটা একটু অন্যরকম। তারপরে মনে রাখা সহজ, মধ্য লেখা আছে প্রথমে, মানে মধ্যেরটা পাল্টে যাবে, কিন্তু দুই সাইডেরটা ঠিক থাকবে, মধ্যেরটা পাল্টে যাবে। আগেকার বেলায় প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয় বেলায় পরেরটা ঠিক ছিল, আর মধ্যটার বেলায় মধ্যেরটা পাল্টে গেল, দুই সাইডেরটা ঠিক থাকবে। এই নিয়মটা মনে রাখলে পরবর্তীতে ব্যঞ্জন বর্ণের যে নিয়মগুলো আছে সেগুলো ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন বর্ণের ধ্বনির পরিবর্তনও আপনি কিন্তু ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আপনি কিন্তু সহজে পারবেন। তাহলে এবার আমরা শিখব ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন 8 ধরনের। স্বরধ্বনির পরিবর্তন ছিল 7 ধরনের। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের প্রথম পরিবর্তন হয় ধ্বনি বিপর্যয়। অনেক মানুষ বলে রিক্সা, অনেকে বলে রিস্কা। এই যে পাশাপাশি দুটো বর্ণ উলট পালট হয়ে যাওয়া, এইটার নামই হলো ধ্বনির বিপর্যয়। তারপরে ধ্বনি বিপর্যয় আসলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রিক্সা থেকে রিস্কা, এইরকম উলট পালট হলে কিন্তু সেটা ধ্বনি বিপর্যয়। বর্ণ ক দন্তিস্বর জায়গায় আসছে আর দন্তিস্ব কয়ের জায়গায় আসছে, তাছাড়া সবগুলো ঠিক আছে। এরপরে সমীভবন।
সমীভবন মানে দেখুন সমীভবন এইখানে প্রথম মানে যে বর্ণটা প্রথমকে বর্ণটা ঠিক থাকবে প্রগত সমীভবন কিন্তু তিন রকমের ওইখানে যেরকম স্বরধ্বনির পরিবর্তনের শেষেরটা স্বরসঙ্গতি স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মানে একটা সঙ্গতি হবে স্বরধ্বনি একটা স্বরধ্বনি ঠিক থাকবে আর একটা স্বরধ্বনি পাল্টে যাবে সেরকম এই সমীভবনে কিন্তু ব্যঞ্জন বর্ণের বেলায় প্রগতর প্রথম কিটটা ঠিক থাকবে এবং চ ঠিক আছে চক্র বানানের এখানে চক্র থেকে চক্কর চ কয়রা ফেলা চক্র চ ঠিক থাকলো কয়রা ফেলা কিন্তু পাল্টে গেল কয়ে কয়ে যুক্ত হয়ে গেল ক দুইবার হয়ে গেল র কয়ে কয়ে যুক্ত র চক্কর পরাগত মানে পরেরটা ঠিক থাকবে আগেরটা পাল্টে যাবে যেরকম রান্না রাধনা রাধ না সেখান থেকে রান্না দেখুন পরেরটা দন্তার নায়ক দন্তার নায়কার দুইটাই ঠিক থাকলো দেখুন পরেরটা ঠিক থাকলো দন্তার নায়কার মাঝেরটা ধোয়া কিন্তু বদলে গেল বদলে যাই সমান হয়ে গেল সমীভবন মানে সমান হয়ে গেল দন্তান্ন হয়ে গেল তাহলে মাঝখান কিন্তু পরিবর্তন হলো পরের দন্তান্ন একা কিন্তু ঠিকই আছে মধ্যগত মানে যেখানে বললাম যে উপরের দুটো নিয়ম প্রগত প্রথমটা ঠিক থাকে পরাগত পরেরটা ঠিক থাকে মধ্যগত মধ্যেরটা কিন্তু পাল্টে যায় এখানে কিন্তু মধ্যেরটা পাল্টে যায় দুই পাশেরটা ঠিক থাকবে মধ্যগত ব ঠিক আছে র ঠিক আছে কিন্তু দন্তি স হসেন্ত দন্তি স বৎসর বানানি এটার পরিবর্তে স হয়েছে তাহলে আমরা ধ্বনি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের দুইটা ব্যাপার বুঝলাম ধ্বনির বিপর্যয় সমীভবন সমীভবন গেল এবার সমীভবন এখানে সমান হয়েছিল যেরকম কয়ে কয়ে দিন তার নয় নয় এখানে সমীভবন মানে এখানে দুইটা বর্ণ থাকবে একটা পাল্টায় যাবে অন্য বর্ণ হয়ে যাবে শরীর থেকে শরীর সেম বর্ণ থেকে পরিবর্তন হইল একই সেম বর্ণ থেকে পরিবর্তন আর সমীভবনের বেলায় আলাদা বর্ণ ছিল সেখান থেকে কিন্তু পরিবর্তন হয়েছে যেমন ধ থেকে দন্তান্ন হইল দন্তি স হসেন্ত দন্তি স থেকে ছ হইল ক ক থেকে কিন্তু কই হয়েছে তো যাই হোক এটা হচ্ছে যুক্ত বর্ণর ব্যাপার ছিল এইখানে সেম বর্ণ থেকে পরিবর্তন হয়েছে কথাটা মনে রাখতে হবে দুইটা একই বর্ণ একদম এক বর্ণ শরীর থেকে শরীর ব্যঞ্জন দিত্য হবে ব্যঞ্জন দিত্য 4 নম্বর নিয়ম ব্যঞ্জন দিত্য এমফাসিস গুরুত্ব বোঝাতে জোর প্রদান মানে এক কথায় ব্যঞ্জন দিত্য তখনই হয় যখন গুরুত্ব বোঝাতে জোর প্রদান করা হয় শব্দটার উপরে যাকে ইংলিশে বলা হচ্ছে ইমফাসিস কেউ বললো আমি সকাল সকাল বার হব সকালে বের হবো না বললে বললো সকাল সকাল মানে মানে একটা জোর প্রদান করা হচ্ছে শব্দের উপরে এবার ব্যঞ্জন বিকৃতি কবাট থেকে কপাট দেখুন আলাদা বর্ণ থেকে পরিবর্তন হলো বলতে পারেন যে সমীভবন কি পরিবর্তন হলো একই বর্ণ থেকে পরিবর্তন হয়েছে বিষমীভবন ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে কিন্তু একদম উলট পালট হয়ে গেছিল আর ব্যঞ্জন বিকৃতির বেলায় আলাদা বর্ণ থেকে পরিবর্তন হয়েছে কবাট থেকে কপাট ব প হয়ে গেছে ব কিন্তু প হয়ে গেছে এখানে দেখুন একরকম বর্ণ ছিল র আর র আর এখানে দুই রকম বর্ণ থেকে পরিবর্তন হয়েছে একরকম বর্ণ বিষয়টা ভালো করে বুঝতে হবে এরপর
ব্যঞ্জন চুক্তি, চুক্তি মানে কোনো কিছু খসে পড়া, যেমন বর দাদা, অনেক মানুষ বলে বরদা, তাহলে একটা ব্যঞ্জন বর্ণ দটা কি হয়ে গেল, খসে পড়লো। এখানে যেমন একই বর্ণ থেকে দ দয়াকার দয়াকার একই বর্ণ থেকে বাদ গেল। আর অন্তরতি, অন্তরতি মানে এটাতেও বর্ণ বাদ যাবে কিন্তু একই বর্ণ না, ভিন্ন বর্ণ থেকে, আলাদা বর্ণ থেকে বাদ যাবে। যেমন ফাল্গুন, গয় দন্তান নয় যুক্ত হস্যু দন্তান ন, সরি ফায়গার লয় গয়ে যুক্ত হস্যু দন্তান ন, ফাল্গুন, এটা না বলে ফায়গার গয় হস্যু দন্তান, তাহলে ল বাদ গেল। এখানে একই বর্ণ ছিল দয়াকার দয়াকার, কিন্তু এখানে আলাদা বর্ণ থেকে বাদ গেল, এগুলো অন্তর্হতি এর নাম। আর শেষটি 8 নম্বর হলো অভিশ্রুতি। রকার লোপ আর হকার লোপ। অভিশ্রুতি এটা জিনিসটা একদম সহজ, যেটা হচ্ছে মানুষ যে আমরা চলিত ভাষায় কথা বলি, সেই সাধু ভাষা থেকে মনে করো চলিত ভাষায় আসবে, এই ধরনের কিছু একটা ব্যাপার। এখানে রকার লোপ আর হকার লোপ বেশি হয়ে থাকে। এটা দেখুন, যেমন গাহিল, এটা সাধু, এখানে হকার লোপে আগে দেখুন গাইল, এটা এটা সাধু, এটাকে আমরা চলিত ভাষায় বলি গাইল, তাহলে এটা হচ্ছে অভিশ্রুতি, মানে চলিত ভাষায় রূপান্তর হবে। আর একটা রেফ মানে রকার লোপ প্লাস দ্বিত্ব হবে, তর্ক আছে। তর্ক থেকে তক্ক। এই অভিশ্রুতির নিয়মটা মূলত অনেক ক্ষেত্রে এই যে স্বরবর্ণের অভিনিহিতির সাথে কানেক্টেড, কেননা গাহিল, এই যে হস্যিকার পরের হস্যিকার আগে যদি চলে আসে, যে অনেক মানুষ গাইল না বলে বলে কি গাইল, সেক্ষেত্রে হস্যিকার কিন্তু আগে চলে আসলো। এই এই যে হস্যিকার আগে চলে আসলো, গয়াকার হস্যাই হ ল, গাইল এমন হইতো, সেখানে কিন্তু হটা বাদ চলে গেছে, যাই শুধু হস্যিকারের বদলে হস্যায় বসছে আর লয়ের জায়গায় বসেছে, এজন্য বললাম অভিনীতির সাথে সম্পর্কিত। তো যাই হোক, আশা করি এখানে রকার লোপটা আরেকবার রিপিট করি। তর্ক, রেপ কিন্তু রকারের সংক্ষিপ্ত রূপ, এই রেপ বাদ যাই সেটা দ্বিত্ব হবে, এই জায়গায় এই বর্ণ শেষে থাকবে, রেপের পরে যেই বর্ণটা আছে সেটা কি হলো দ্বিত্ব হয়ে যাবে, মানে দুইবার হবে, তক্ক। রেপ না থেকে যদি থাকতো কয়রা ফালা, মানে রফালা থাকলেও সেটা যেরকম চক্র, তাহলে তোকে চক্কর কয় কয় যুক্ত হয়ে যাইতো। তো যাই হোক, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এবার এর পরবর্তী আমরা পেজে চলে যাব। দেখুন, এক্সট্রা আর একটা নিয়ম আপনাদের বলবো, জাস্ট ওয়াই শ্রুতি মানে অন্তুস্থ শ্রুতি বা ব শ্রুতি। এখানে দেখুন মা যোগ আমার, এটাকে আমরা বলি মা আমার, মা যোগ আমার, মা আমার না বলে অনেকে বলি মায় আমার। এই অন্তুস্থ আসছে, এটাই হচ্ছে অন্তুস্থ শ্রুতি। আর মা যোগ আ, মা আ না বলে যা যোগ আ, যা না বলে আমরা বলি কি যা আ না বলে আমরা বলি কি যাওয়া। এখানে অস্ফুট একটা ব যেন বা ওয়ার মতো একটা জিনিস এখানে মাঝখানে কিন্তু চলে আসছে, যাওয়া ওয়ার মতো একটা জিনিস, যেখানে বয়ের অস্ফুট ব বা সেটাকে বলা যায় উয়া। এখানে অস্ফুট ব মানে পুরোপুরি বর মতন হচ্ছে না, যা আ যাওয়া, যাওয়া ব পুরোপুরি হচ্ছে না,
এখানে জাভা বলটা অস্ফুট থাকছে, অথবা এটা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, এক্ষেত্রে স্বরধ্বনি দুটি অবশ্যই পাশাপাশি থাকে। এক্ষেত্রে খেয়াল করুন যে স্বরধ্বনি দুটি অবশ্যই পাশাপাশি থাকে, যেরকম আকার আর মা আমার, এখানে এই দুইটি স্বরধ্বনির কারণেই কিন্তু এখানে দেখুন উন্তস্ত চলে আসছে মায় আমার। একটা কানেক্টেড করার কারণে একখান জিনিসের মা মায়াকারে মা আর আমায়াকারে আমার, এই দুইটার মাঝখানে অকারণ একটা অন্তস্থ আসে গেল। এই দুইটা পাশাপাশি থাকবে চিনার উপায়, পাশাপাশি দুইটা স্বর বর্ণ থাকবে প্লাসের। এখানে যা এই লাস্টে আকার আছে, এখানে আছে দুইটা স্বর বর্ণ। এখানে অস্ফুট ব বা ওয়ার মতন উচ্চারণ হয়েছে। এবার আমরা একটা পরীক্ষা দিব। আমরা কি শিখলাম? আমাদের মূলত নিয়মগুলো শেষ হয়ে গেল। এখন আমরা পরীক্ষা দিব। তো পরীক্ষার সময় 10 মিনিট, মার্কস হচ্ছে 15। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনার 0.50 মার্ক কাটা যাবে। তো সে যাই হোক, আমরা মূলত নিজেরাই নিজেদেরকে পরীক্ষা দিয়ে নিজেদেরকে নিজে যাচাই করব। আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষায় আসে প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন দুটি, তার আগে বলি এটা নিবন্ধন, এই প্রশ্নগুলো নিবন্ধনের প্রশ্ন, মানে নিবন্ধন পরীক্ষায় এসেছিল। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় কি? দুইটি বর্ণ একই রকম থাকবে কিন্তু একটা বদলে যাবে, সেটার নাম হচ্ছে বিষমীভবন। আমরা কিন্তু গত পেজে এটা দেখেছি, বিষমীভবনের নিয়ম। দেখুন এখানে ছিল এখানে দুইটি একই রকমের ছিল, শরীর থেকে শরীর, দুইটি র ছিল, এখানে ল হয়ে গেছে। আমি বড় পর্দায় আপনাদের দেখাই। এখানে শরীর ছিল, শরীর হয়ে গেছে। এরপরে আমরা দেখব কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে ওই 1 নম্বর উত্তর হচ্ছে বিষমীভবন, মানে বিষম হয়ে গেল, সমান থাকলো না জিনিসটা। এরপরে 2 নম্বরে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয় লাফ থেকে ফাল, মানে বর্ণ দুইটা একদম উলট পালট হয়ে গেছে, লর জায়গায় ফ আসছে, ফর জায়গায় ল চলে গেছে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আর অ্যাপেনথেসিস মানে কি? অ্যাপেনথেসিস মানে অপিনিহিতি, আমরা কিন্তু ওই পারে সেটা দেখে এসেছি। এরপরে দেখুন রত্ন, 4 নম্বরে রত্ন হওয়ার ধ্বনির সূত্র কোনটি? এখানে রত্ন, রত্ন থেকে রতন হয়েছে, মানে স্বরের মধ্যে, মানে মধ্য স্বরাগম হয়েছে, তোর জায়গায় কি একটা ও আসতে তোর পরে, যার অপর নাম স্বরভক্তি বা কি, এর আরেকটা নাম আছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ। তাই দেখুন আমরা নামটা আরেকবার আপনাদের দেখাই, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, মধ্য স্বরগমের আর একটা নাম। তো ব্যাস, এরপরে আমাদের যেটা দেখব বিসিএস এর প্রশ্ন দেখব এবার। কোন ধ্বনি পরিবর্তনটি যথার্থ নয়? ধ্বনি পরিবর্তন সঙ্গীত থেকে গীতিকা, এটা যথার্থ নয়। ক্রন্দন থেকে কাদা, অঞ্চল থেকে আঁচল, দন্ত থেকে দাঁত, এগুলো ঠিক আছে, কিন্তু সঙ্গীত থেকে গীতিকা এটা কিন্তু একবারে সম্পূর্ণ নতুন শব্দ এসেছে। সঙ্গীত
থেকে গীতিকা, নতুন শব্দ আসলে সেটা পরিবর্তনের নিয়ম যথার্থ না। আমরা পরিবর্তনের নিয়ম দেখে আসলাম, হয় ব্যঞ্জন বর্ণ পাল্টাবে, না হয় স্বরবর্ণ পাল্টাবে, কিন্তু একবারে সম্পূর্ণ নতুন বর্ণ আসার নিয়ম আমরা কিন্তু 8টা আর 7টা মোট 15টা নিয়মের মধ্যে দেখতে পাইনি। এখানে 6 নম্বর বড় থেকে বড্ড, এটা কোন ধরনের পরিবর্তন? দেখুন, বড় থেকে বড্ড এটা কিন্তু ব্যঞ্জন দ্বিত্ব, মানে ব্যঞ্জন ধ্বনি 2বার এসেছে। দেখুন এখানে অর্থাৎ এটা কি হয়েছে, এটা ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে, মানে একটা অতিরিক্ত গুরুত্ব বা জোর জোর প্রয়োগ করা হয়েছে। বড়র বদলে বড্ড, কেমন? তুই বড় ভালো মানুষ, তিনি বড় ভালো মানুষ, তিনি এটা না বলে তিনি একজন বলতে পারে তিনি বড্ড ভালো, তাহলে বড়র বদলে বড্ড, এখানে জোর প্রয়োগ করা হলো, মানে খুবই ভালো। এখন 7 নম্বরে আসো। 7 নম্বরে কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? আমরা অপিনিয়তি পাইছি, অবিশ্রুতি পাইছি, ধ্বনি বিপর্যয় পাইছি, প্রাতিপদিক কিন্তু আমরা এই 15টা নিয়মের মধ্যে পাইনি। তাহলে এটাই হলো উত্তর। 8 নম্বর, ধ্বনি পরিবর্তনের নিয়মে কোন বর্ণ বিপর্যয়ের উদাহরণ? কোনটি? বর্ণ বিপর্যয়। পিশাচ, পিশাচ থেকে পিশাচ, কিন্তু ধ্বনি পরিবর্তন উদাহরণের নিয়ম, ধ্বনি পরিবর্তনের নিয়মে বর্ণ বিপর্যয়ের উদাহরণ কিন্তু এইটা, তার কারণ উপরকেরটা ক নাম্বার কিন্তু মধ্য স্বরগম। কপাট থেকে কবাট, এরা কিন্তু প ছিল, কপাট থেকে কবাট, এটা মূলত আমরা নিয়মটা দেখে আসি। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতির উদাহরণ ছিল। আলাদা বর্ণ থেকে পরিবর্তন হয়েছে, দুটো আলাদা বর্ণ সেখান থেকে পরিবর্তন হয়েছে। তো ঠিক আছে। 9 নম্বর, কোনটি অপিনিয়তির উদাহরণ? অপিনিয়তির উদাহরণ যে পরের ভাষায় বর্ষ আগে উচ্চারণ হবে আজি থেকে আইজ, এটি অপিনিয়তির উদাহরণ। শেষ নম্বরে আমরা জানবো অন্যান্য প্রশ্ন, মানে এগুলো অন্যান্য বিভিন্ন জায়গায় এসেছে। যেমন দেখুন, ধ্বনি পরিবর্তন কয় প্রকার? ধ্বনি পরিবর্তনের প্রকার কিন্তু আপনাদের বলিনি, এখানে কিন্তু আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি পরিবর্তন হয় মূলত 3 ধরনের হয়ে থাকে। তো বলতে পারেন ভাই আমরা তো 2 রকম শিখলাম, স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, কিন্তু আসলে ধ্বনির পরিবর্তন কিভাবে হয়ে থাকে সেটা বোঝানো হয়েছে। প্রথম, ধ্বন্যাগম, মানে ধ্বনির আগমন ঘটবে এক রকমের, যেমন আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম, এগুলো ধ্বনির আসলো, আগমন ঘটলো। আর একটা ধ্বনি পরিবর্তন হয় কি, ধ্বনি লোপ পায়, যেরকম ব্যঞ্জন বর্ণতে আমরা দেখলাম বিভিন্ন ব্যঞ্জন বর্ণ লোপ পাইল, যেমন আপনাদের দেখাই, এই যে এখানে স্বর লোপ পাইল, ব্যঞ্জন বর্ণ লোপ পাইল, যে ব্যঞ্জন চুক্তি, তারপরে অন্তরতি, এই সকল নিয়মগুলোই হলো আপনার মূলত ধ্বনি লোপের নিয়ম। এরপরে আসছে ধ্বনির রূপান্তর, মানে ধ্বনির রূপ পাল্টে যাবে। যেমন ধরো পিশাচ থেকে পিশাচ,
পিশাচ এরকম টাইপের। ধন্যের চেয়ারটাই বলছে কপাট থেকে কপাট। আচ্ছা, এখন 11 নম্বর আদি স্বরগম। আদি স্বরগম মানে শব্দের আগে হর্ষাই, এই শব্দের আগে স্বরধ্বনি আসবে। তাহলে শব্দের আগে স্বরধ্বনি এই চারটার মধ্যে আছে কোনটি? হর্ষই, হ্রস্বই। এটা উত্তর। শরীর থেকে শরীর, এটা হচ্ছে বিষমীভবন, কেননা সমান ছিল পাল্টে গেল, সমান আর থাকলো না, বিষম হয়ে গেল, বিষমীভবন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।